না, আজকে রোদটাও বড্ড তাতিয়ে উঠেছে। এইটুকু সময় কাজ করতে একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। যাই যাই আগে একটু বিশ্রাম করে নিই। রতন কোদালটাকে জমিতে রেখে পাশে একটা বড় গাছের নিচে এসে বসে। ঠিক তখনই রতন আশেপাশে কোথাও টানা ঝাপটানোর শব্দ শুনতে পায়। মনে হলো যেন একটা অদ্ভুত শব্দ আমার কানে ভেসে এসেছে। আশেপাশে কি কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ধরেছি, একটা ডানা ঝাপটানোর শব্দ আমি আবার শুনতে পেলাম। বিষয়টা তো একটু ভালো করে দেখতে হচ্ছে। রতন গাছের নিচ থেকে উঠে আশেপাশে খোঁজ করতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় ঝোপের আড়ালে একটা ফাঁদে এক বক আটকে আছে। আমাকে বাঁচাও, আমি গতদিন থেকে এই ফাঁদে আটকা পড়ে গেছি। আরে, এ তো দেখছি একটা বক। তা তুমি হঠাৎ এই ফাঁদে আটকা পড়ে গেলে কিভাবে? আর বলো না, এই পথ দিয়ে খাবার খুঁজতে যাচ্ছিলাম, হঠাৎ শিকারীর পেতে রাখা ফাঁদে আটকা পড়ে যায়। তারপর এত করেও নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও কিছুতেই কিছু হলো না। আরে, তাহলে তো তোমার অনেক কষ্ট পেতে হয়েছে। হ্যাঁ, আমি এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না, ক্ষুধায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। দয়া করে মুক্ত করে দিয়ে আমায় প্রাণে বাঁচাও। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন এসে গেছি তখন তোমার আর ভয় নেই। আমি তোমাকে এখনই মুক্ত করছি। এই বলে রতন আস্তে আস্তে ফাঁদ থেকে বকটাকে মুক্ত করে দেয়। রতনের এই সাহায্যে বক অনেক খুশি হয়। তুমি আমাকে বাঁচালে, তা না হলে হয়তো আজকে আমি মারা পড়তাম। বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমার জন্য তোমার কিছুই করতে হবে না। তাছাড়া তুমি একটা বক, তুমি আমার জন্য কি বা করবে? বক আর কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটা আলোর ঝলকানি এসে ওর ঠোঁটে একটা সোনালী কই নিয়ে আসে। তোমার উপকারে খুশি হয়ে আমি তোমাকে একটা সোনালী কই দিলাম। আরে বক, তুমি এই সময়ে দাঁড়িয়েও আমার সাথে মজা করছো? একটা কই মাছ দিয়ে আমি কি করব বলো দেখি? এখানে একটা কই মাছ হলেও এর ক্ষমতা অসাধারণ। এটাকে নিয়ে বাড়ির পুকুরে ছাড়বে, পরদিন সকালে দেখবে গোটা পুকুর সোনালী কই মাছে ভর্তি হয়ে গেছে। কি বলছো সব? একটা কই মাছ দিয়ে এক রাতের ভিতরে গোটা পুকুর ভরে যাবে? জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবে আমি যেমনটা বললাম তেমনটা করো। কাল সকালে এর ফল পাবে, তবে একটা শর্ত আছে। হ্যাঁ বলো বক, কি শর্ত? তুমি চাইলে পুকুরের সব মাছ বিক্রি করতে পারো, তবে একটা মাছ আমার জন্য রেখে দেবে। ঠিক আছে বক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য একটা মাছ রেখে দেব। আমি তাহলে এখন আসি, নির্দিষ্ট সময় তোমার কাছে ওই কই মাছটা নিতে আসবো। এই বলে বক আস্তে আস্তে উড়ে চলে যায়। এদিকে রতন আর কাজ না করে কোদাল আর কই মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? জমির সব কাজ হয়ে গেছে বুঝি? না গো, যা রোদ উঠেছে তাতে কিভাবে কাজ করব? তাছাড়া আজকে তো মস্ত বড় ঘটনা ঘটে গেছে। কেন গো, কি হয়েছে আবার? আমি এক বককে ফাঁদ থেকে উদ্ধার করি, বুঝলে? বক খুশি হয়ে আমাকে একটা আশ্চর্য সোনালী কই মাছ উপহার দেয়। এই একটা কই মাছ আমাদের পুকুরে ছাড়লে কাল সকালে একেবারে গোটা পুকুর কই মাছে ভর্তি হয়ে যাবে। কি বলছো এসব তুমি? তাহলে তো অনেক ভালো হয়, আমরা অল্প দিনেই বড় লোক হয়ে যাব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ওই কই মাছের ভিতর থেকে একটা কই মাছ বককে দিতে হবে। বক নির্দিষ্ট সময় মাছটা নিতে আসবে। যদি সত্যি সত্যি পুকুর ভর্তি মাছ হয়, তবে সেখান থেকে একটা মাছ বককে দিতে কি এমন ক্ষতি? হ্যাঁ, এই কথাটাই মাথায় রাখতে হবে আমাদের। চলো চলো, এখন তাড়াতাড়ি মাছটাকে পুকুরে ছেড়ে আসি, তা না হলে তো মারা পড়বে। এই বলে রতন আর অনিতা কই মাছটাকে পুকুর পাড়ে নিয়ে আসে। তারপর দুজনে আস্তে করে কই মাছটাকে পুকুরে ছেড়ে দেয়। দেখো, ঠিক ঠিক যদি বকের কথা যেন সত্যি হয়, তাহলে আর আমাদের পেছনে তাকাতে হবে না। হ্যাঁ গো, আমিও এই কথাই ভাবছি। পুকুর ভর্তি কই মাছ হলে আমরা সেই কই মাছ বিক্রি করে দিব্যি সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। দেখা যাক এখন কাল সকালে কি হয়। রতনের বাড়ির পাশেই ছিল গ্রামের জমিদারের বাড়ি।
রাতের বেলা জমিদার তার চাকর রামুর সাথে কথা বলে। কিরে রামু, আমার উত্তরে জমিটার কি অবস্থা? এই আসলে ওই জমিটা তো এখনো পড়েই আছে, কোনো চাষি তো আর এবছর হলো না। তোকে দিয়ে না একটা কাজও ঠিকঠাক হয় না। কেন? তুই তো নিজেই লোক লাগিয়ে ওই জমিটা চাষ করে ফেলতে পারতিস। এই আসলে জমিদার বাবু, আমার একদমই মনে ছিল না। শোন, কাল সকাল সকাল গিয়ে ওই বাড়ির রতনকে বলে আসবি যেন ওই জমির মাটি চাষ করে দেয়। ঠিক আছে জমিদার বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব সকালে গিয়ে বলে আসবো। পরদিন খুব সকালে অনিতা আর রতন পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতেই ভীষণ অবাক হয়ে যায়। গোটা পুকুরে ভর্তি হয়ে আছে সোনালী রঙের কই মাছ। ওগো, এ তো সত্যি সত্যি বকের কথা ফলে গেছে। গোটা পুকুর তো এখন কই মাছে ভর্তি হয়ে আছে। হ্যাঁ গো, তাই তো দেখছি গো। হ্যাঁ, কই মাছের সোনালী রঙে পুকুর একেবারে ঝকঝক করছে। এখন কি করবে? এতগুলো কই মাছ তো পুকুরে রাখতে পারি না, এগুলো বিক্রি করা উচিত। তুমি বাড়িতে থাকো, আমি এখনই এই কথা গ্রামে ছড়িয়ে দিয়ে আসি। সোনালী কই মাছের কথা শুনলে দলে দলে মানুষ আমার কাছে কিনতে আসবে। ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি যাও, দেরি করো না। রতন আর দেরি না করে তাড়াতাড়ি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রামুর একটু দেরি করে জমিদারের বাড়ি থেকে বের হয়েছে। ইস, বেশ দেরি হয়ে গেল। সকাল সকাল রতনকে বলতে পারলে ও তাড়াতাড়ি কাজ শুরু করতে পারতো। যাক, যা হবার হয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব ওকে গিয়ে বলে আসি। তা না হলে জমিদার বাবু আবার আমার উপর রাগ করবেন। রামু রতনের বাড়িতে এসে ভীষণ অবাক হয়ে যায়। রতনের বাড়িতে গোটা গ্রামের মানুষ ভেঙে পড়েছে। হঠাৎ রতনের বাড়িতে কি এমন হয়েছে? এত লোক জড়ো হয়ে আছে কেন? একটু সামনে গিয়েই রামু দেখতে পায় রতন বেশ কিছু সোনালী কই মাছ নিয়ে বসে আছে, আর তাকে ঘিরে বসে আছে অনেক লোক। কই গো দাদা, তোমাকে কয়টা কই মাছ দেবো গো? আমাকে 5টা কই মাছ দাও। হ্যাঁ, ভালো আর বড় দেখে দিবে কিন্তু। সে নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি তোমাকে ঠকাবো না। কত টাকা দাম হয়েছে? তোমার 5টা কই মাছের দাম হয়েছে 50 টাকা। এই নাও কই মাছ, আর আমার দামটা মিটিয়ে দাও। লোকটা রতনের সাথে কই মাছ নিয়ে দাম মিটিয়ে দেয়। এসব দেখে রামুর চক্ষু চড়ক গাছ। কিরে রতন, একেবারে কই মাছের ব্যবসা খুলে বসেছে দেখছি। হ্যাঁ গো দাদা, তাই বলতে পারো। কিন্তু তোকে যে জমিদারের কাজ করতে হতো, আমি তার জন্যই তোকে ডাকতে এসেছি। দাদা, দেখতেই তো পারছো কত ব্যস্ততা, এর ভিতর আবার কাজ করতে যাবো কিভাবে বলো? হ্যাঁ, তাছাড়া এখন যা অবস্থা, তাতে আমার আর জমিতে কাজ করতে হবে না। হ্যাঁ, সেটা অবশ্য তোকে দেখেই বোঝা যায়। ঠিক আছে, আমি তাহলে জমিদার বাবুকে গিয়ে সব বলে দিচ্ছি। দুপুরের ভেতর রতনের সব মাছ বিক্রি করা হয়ে যায়। মাছ বিক্রি করলে অনেক টাকা আয় হয় রতনের। আজকে একদিনেই আমাদের এতগুলো টাকা আয় হলো। এমন চলতে থাকলে তো আমরা অল্প দিনের ভেতরে বড় লোক হয়ে যাব। হ্যাঁ গো, আমিও তো তাই ভাবছি। তবে একটা মাছ বকের জন্য রাখতে হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সে নিয়ে তুমি চিন্তা করো না, একটা মাছ এমনিতেও থাকবে। আজকে ধরা মাছগুলো তো সব বিক্রি হয়ে গেল, কাল সকালে আবার নতুন করে বেশি কিছু মাছ ধরতে হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সকাল সকাল মাছ ধরে সকাল সকাল বিক্রি করা শুরু করতে হবে। এমন করে প্রতিদিন মাছ বিক্রি করতে থাকে রতন আর অনিতা, আর সেই মাছ খেয়ে গ্রামের সবাই ধন্য ধন্য করতে থাকে। তার মানে মাছ বিক্রি করে রতন বেশ ভালোই আছে। হ্যাঁ, গোটা গ্রামের মানুষই তো এখন ওর থেকে মাছ কেনে। সবাই ওদের সোনালী কই মাছ খেলো, কিন্তু আমার কপালে জুটলো না। সে কি কথা? তাহলে চলুন বিকেল বেলা গিয়ে ওদের কাছ থেকে কই মাছ নিয়ে আসি। সেটাই ভালো। আজ রাতে তাহলে জমিয়ে কই মাছের ঝোল হবে। এদিকে এই কদিনে বিক্রি করতে করতে পুকুরে শুধু একটা মাছ আছে। শোনো অনিতা, আমরা আর মাছ বিক্রি করব না। পুকুরে এখন একটা মাছ আছে, বকের কথা মতো এটা তার জন্য রাখতে হবে। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে একটু বাজারের দিকে যাই, আজ কতদিন হলো বাজারে যাওয়া হয় না। এই বলে রতন বাজারে চলে যায়। কিছুক্ষণ পরে জমিদার আর রামু ওদের বাড়িতে আসে।
কই রে রতন, কোথায় গেলি রে? তাড়াতাড়ি বাইরে আয়। সে তো বাড়িতে নেই, খানিক সময় আগে বাজারে চলে গিয়েছে। কিন্তু আমি যে কই মাছ নিতে এসেছিলাম, তার কি হবে? জমিদার বাবু, আমাদের পুকুরে তো মাত্র একটা কই মাছ আছে, সেটাকেও বিক্রি করতে বারণ করে দিয়েছে ও। যখন একটা কই মাছ আছে তখন সেটা আমাকে দিয়ে দাও, যত টাকা লাগে আমি দিয়ে দেব। কিন্তু জমিদার বাবু, কোনো কিন্তু না, আমি তোমাকে 20টা কই মাছের দাম দিয়ে দিচ্ছি, তুমি শুধু আমাকে ওই একটা কই মাছ দাও। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। কই রে রামু, তাড়াতাড়ি পুকুরে নেমে কই মাছটাকে ধরে ফেল। জমিদার অনিতার হাতে বেশ কিছু টাকা দিয়ে কই মাছটা নিয়ে বাড়িতে ফিরে আসে। পরদিন খুব সকালে বকের ডাক শুনে রতন আর অনিতার ঘুম ভাঙে। বলেছিলাম না আমি একদিন ঠিক তোমার কাছে কই মাছ চাইতে আসবো। এখন আমাকে আমার কই মাছটা দিয়ে দাও। হ্যাঁ, আমার সাথে পুকুর পাড়ে চলো। রতন, অনিতা আর বক পুকুর পাড়ে এসে দাঁড়ায়। রতন বককে পুকুরটা দেখিয়ে দিতেই বক পুকুরে নেমে মাছটাকে খোঁজ করতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও মাছ পায় না। গোটা পুকুরে কোথাও সোনালী কই মাছ নেই, তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। বিশ্বাস করো, মাছ আমি সত্যি তোমার জন্য একটা রেখেছিলাম, কই মাছ। অনিতা, তুমি কিছু বলছো না কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি লোভের বশে জমিদার বাবুর কাছে অনেক টাকায় মাছটাকে বিক্রি করে ফেলেছি। হায় হায় হায়, এ কি সর্বনেশে কথা! এখন কি হবে? তোমরা আমার সামান্য কথাটা রাখতে পারোনি, এখন আমার অভিশাপে তোমরা আবার নিঃস্ব হয়ে যাবে। বলতে না বলতেই বকটা ভ্যানিশ হয়ে যায়। সেই সাথে সাথে রতনের বাড়িটাও হাওয়া হয়ে যায়। ওদের দুজনের চেহারাও পথের ভিখারির মতো হয়ে যায়। হায় হায়, হে আমি কি সর্বনাশ করে ফেললাম! নিজের লোভের কারণে আজ সব হারিয়ে পথের ভিখারি হয়ে গেলাম। এখন আমাদের আবার পরিশ্রম করে সবকিছু পেতে হবে। হায় 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 রে! অনিতা তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল। সেই সাথে এই শিক্ষা পেল যে আর কখনো লোভের বশে এমন কাজ করবে না।